প্রশ্ন এবং আরও প্রশ্ন। ইস্টবেঙ্গলের প্রসঙ্গে একটা ছোট্ট আলোচনা। তো গতকাল রাত্রে মানে আমি যেখানে রয়েছি সেখানকার স্থানীয় সময় আমি দেখলাম যে আমি যে টুইটার ফোরামে লেখালেখি করি মূলত বা তর্কাতর্কি করি, সেখানে এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান যিনি কর্মসূত্রে আমেরিকান কন্টিনেন্টের একটা দেশে রয়েছেন, আম, তার সাথে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি হয়, মতের আদান প্রদান হয়, কখনো মেলে কখনো মেলে না, কিন্তু গালমন্দ হয় না, যেটা হওয়া উচিত নয়। আপনি যদি ধরুন কারোর সঙ্গে তর্ক করছেন বাস্তবিক জীবনে সামনাসামনি, একে অপরের সমস্ত মত আপনার মেলার কথা নয়, কিন্তু তা বলে আপনি কাউকে গালমন্দ করেন না বা অমুক তমুক এসব বলেন না। বলেন আই, কেউ কেউ বলে আই হ্যাপিলি ডিসএগ্রি, কেউ বলে না এটা আমি মানতে পারলাম না, কিন্তু কেউ বলে না আপনি এর দালাল, আপনি ওর দালাল, আপনি এর পয়সা খেয়েছেন সেই পয়সা খেয়েছেন। সেটা বাস্তবিক জীবনে হয় না, কিন্তু ডিজিটাল জীবনে কি হয়, মানুষ কেউ কাউকে চেনে না, জানে না, দুমদাম বলে দেয় এটা সেটা, লুজ কথাবার্তা। তো আমি চেষ্টা করি যে আমি যেখানে টুইটার ফোরামটা ম্যানেজ করছি সেখানে যাতে বাস্তব জীবনে একটা প্রতিফলন ঘটে। এই যে এই ব্যক্তির কথা বলছি, ইনি কালকে হঠাৎ করে কথা প্রসঙ্গে বললেন যে বিষ্ণুকে শেষ ম্যাচে আইএসএলে স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছিল, সেটা যেন না হয়। তো আমার হঠাৎ একটা খটকা লাগলো মাথায়। উনি তো কিছুদিন আগেই বলেছিলেন, মানে লিখেছিলেন রাদার, যে বিষ্ণুর মধ্যে এটা সেটা আছে, আমি ডিটেলে যাচ্ছি না, তো ওকে উইং হাফ নয়, ওকে স্ট্রাইকারে খেলানো উচিত। তেমন আপনি বলেছিলেন না, আপনি তো বলেছিলেন যে কিছুদিন আগে যে ওকে স্ট্রাইকারে খেলাতে। তো উনি কিছুক্ষণ বাদে উত্তর দিলেন টুইটারে যে না, মানে আমার একটা মনে হয়েছিল, কিন্তু তারপর দেখলাম ও কৃষ্ণদের মতন অল্প জায়গায় বল নিয়ে বলটা ঠিক ম্যানেজ করতে পারে না, তাই ওকে মানে উইং হাফে খেলানো। তা আমি সেখানে তর্কটা টানলাম না, কেননা এই বিষয়ে ওনার সাথে আমি ভিন্ন মত পোষণ করি শুরু থেকেই এই বিষ্ণুর ব্যাপারে। এবং ওনাকে শুধু একটা মজার তথ্য আমি একটা তুলে ধরলাম, যে বিষ্ণু কলকাতা ফুটবল লিগে খেলেছিল মূলত সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, উইথড্রয়াল ফরওয়ার্ড, বা কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাইকার, কিছু ক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইকার। কিন্তু ওকে প্রমোশনটা দেওয়া হলো, মানে রাদার আইএসএল ওকে তোলা হলো অ্যাজ এ উইং হাফ। মানে আপনারা দেখে থাকবেন যে ও কিন্তু গোটা আইএসএলটা উইং হাফেই খেললো। তারপর ওকে ও যে কোনোভাবেই হোক, সে ওর পাওয়ারফুল এজেন্টের মাধ্যমে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, ওকে ইন্ডিয়া আন্ডার 23 প্রমোশন দেওয়া হলো, এবং সেখানে ওকে ফরওয়ার্ড হিসেবে প্রমোশন দেওয়া হলো। মনে করার চেষ্টা করুন, মানে সিকোয়েন্সটা বা ক্রোনোলজিটা ইম্পর্টেন্ট। যে ও কলকাতা লিগ খেললো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, ফরওয়ার্ড হিসেবে, আইএসএল খেললো উইং হাফ হিসেবে, ইন্ডিয়া আন্ডার 23 টিমে ডাক পেল ফরওয়ার্ড হিসেবে। মানে একদম মানে সাইনোসয়েডাল কার্ভ, আপ ডাউন করছে, বা প্লাস মাইনাস প্লাস 1-0 1-0। তো তারপর দেখা গেল যে প্রথম ম্যাচেই ওকে নামানো হলো ইন্ডিয়া আন্ডার 23, দ্বিতীয় ম্যাচে ওকে ম্যাচ শেষ হওয়ার 1 মিনিট আগে নামানো হলো। তারপর আরএফডিএল এর ইদানিং দেখা যাচ্ছে যে দিল্লি ফেস্টটা চলছে, সেখানে ওকে আবার নামানো হচ্ছে স্ট্রাইকার হিসেবে বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, মূলত স্ট্রাইকার মানে। তো এইটা ওনাকে বলার চেষ্টা করলাম। আর এই বিষয়ে আমি আগেও অনেক কথা বলেছি যে যে জুনিয়র লিগ বা ইউথ লিগ, এটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের সিনিয়র টিমের জন্য প্লেয়ার তৈরি করা। তো সেখানে ধরুন একটা প্লেয়ার যাকে আপনি ভেবে রেখেছেন যে উইং হাফ হিসেবে তাকে সিনিয়র লেভেলে খেলাবেন, তাকে আপনি একটা লেসার লেভেলে কেন স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন? আর শুধু তাই নয়, মানে এই ব্যক্তির মধ্যে বা এই বিষ্ণুর মধ্যে এমন কিছু মারাত্মক দোষ ত্রুটি রয়েছে, যার ফলস্বরূপ আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন যে বিগত শেষ কয়েকটা আইএসএল ম্যাচ বা আইএসএল শেষের বেশ কিছু ম্যাচে ওকে 45 মিনিটের বেশি মাঠে রাখার সাহস পায়নি কোয়াদ্রাত। এবার ওকে নামাতে হয়েছে শুরু থেকে, কেননা না নামালে অনেক সমর্থক আছে, আপনি হয়তো তাদের মধ্যে একজন নাও হতে পারেন, কিন্তু সমূহ সম্ভাবনা না আপনি তাদের মধ্যে একজন, বিকজ ইটস আ হিউজ মেজরিটি যারা এখনও বিশ্বাস করে যে বিষ্ণুর মধ্যে কল্কি অবতার রয়েছে। ঘটনা ডিনাই করছি না আমি, আমি বলছি না যে ম্যাক্সিমাম মেজরিটি জেনে গেছে যে বিষ্ণুর মধ্যে কোনো অবতারই নেই। ম্যাক্সিমাম এখনও ভাবে যে বিষ্ণুর মধ্যে কল্কি অবতার আছে, এবং সেটা বাস্তবিক ঘটনা।
আহ, আমি মাঠে গিয়েও সেটা উপলব্ধি করেছি এই কিছুদিন আগে যখন কলকাতায় যেতে হয়েছিল একটা ব্যক্তিগত কাজে। তো এই বিষ্ণু কে তো যাকে বিষ্ণু নিয়ে আর বেশি টানা হেঁচড়া করবো না। তো বিষ্ণু ব্যাপারটা থাক, আমার বেশি আলোচনা করতে ভালো লাগছে না, কেননা এই বিষয়টা আমি আগেও বলেছি যে আহ, যার প্রমোশনের পেছনে আমার সন্দেহ রয়েছে যে সঠিকভাবে তার প্রমোশন হয়েছে কিনা, সততার সাথে হয়েছে কিনা, তাকে নিয়ে বেশি আলোচনা বা বারংবার আলোচনা আমার ভালো লাগে না। বরঞ্চ যেই প্লেয়ারটার মধ্যে ধরুন কোনো ত্রুটি রয়েছে, খামতি রয়েছে, যার মধ্যে আমি সততা দেখছি, যার কেরিয়ার প্রোগ্রেশনে আমি সততা দেখছি, আমি তাকে নিয়ে রাদার আলোচনা করবো। যেমন ধরুন এই গোলকিপার গৌরব সাউ, এ আহ, আগের আরএফডিএল ম্যাচে একটা অহেতুক একটা লাল কার্ড খেলো, মানে একদমই অহেতুক। মানে বিনো রানা একটা ছেলে আছে, বিনো রানা এরকম একাধিক ছেলে আছে, তাদের মধ্যে অন্যতম একটা ছেলের নাম হচ্ছে নাসিব রহমান। সে যেখানে সেখানে খেলা হলে মারপিটে জড়িয়ে পড়ে, মানে সামান্যতম প্ররোচনায় ও মারপিট লাগিয়ে দেয়, মানে যেন ওর মাথায় যেন একটা একটা মারপিট করার একটা একটা আদিম একটা উগ্র বাসনা রয়েছে, মানে সুযোগ পেলেই করে দেবে। মানে ইটস এ কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা অ্যাবনর্মালিটি। ডিসঅর্ডার কথাটা অনেক আপত্তি থাকতে পারে, তো সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটি। তো এরকম একটা ঘটনা হঠাৎ ঘটায়, মানে বিনয় রানা কিছু ছেলে মারপিট শুরু করে দেয়, গৌরব কোত্থেকে এসে কি একটা করে ফেলে, করে লাল কার্ড খেয়ে যায়। দেখুন ছেলেটা ভালো উত্থান হচ্ছে, এখন এই ধরনের মানে বদখোর ছেলের সাথেও খুব একটা মেশার দরকার নেই। কেননা এইসব বদখোর ছেলে, বা আগে বলা হতো বাংলায় লোফার, একসময় লোফার নামে একটা বাংলা সিনেমা বেরিয়েছিল, একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল, হিন্দিটা বোধহয় অনিল কাপুর ছিল, বাংলায় আহ, লোকেশ ঘোষ ছিল, যদিও ওগুলো কোনো কপি ক্যাট নয়, মানে এই নামের ছিল। তো এই ধরনের লোফার ছেলের সংস্পর্শে ওর আসার কোনো দরকার নেই, ওকে কিন্তু ওর ব্যক্তিগত ক্যারিয়ারে একটু ফোকাস করা দরকার। একটা টেকনিক্যাল পয়েন্ট রয়েছে, আহ, যে ব্যাপারে ও দেখছি ও মাঝে মধ্যে একটা সমস্যা হচ্ছে ওর, সেটা হচ্ছে যে মাঠ, গ্রাউন্ড সারফেস যদি ভালো না হয়, ওর সামনে যদি কোনো একটা বল ড্রপ করে বা বাউন্স করে, অনেক সময় ওর শরীরটাকে ঠিক বলের লাইনে নিয়ে যেতে পারে না। তো এইটা এমন কিছু মারাত্মক ত্রুটি নয়, একটু সচেতন হয়ে এটা নিয়ে কাজ করলে ওর এটা ওভারকাম করতে পারবে। আর ওর মানে এয়ারে বেজায় স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং, স্ট্যান্ডার্ড হাইট। তো আশা করি গৌরব একটু নিজের কেরিয়ারে মনোনিবেশ করবে, স্কিল সেটে মনোনিবেশ করবে। এবং ঘটনাচক্রে ইস্টবেঙ্গলের যিনি কোচ রয়েছেন, গোলকিপার কোচ, তার কিন্তু ঠিক কুয়াদ্রাতের মতন অবস্থা নয়। মানে কুয়াদ্রাত দেশের বাইরে একদিনও কাজ করেনি হেড কোচ হিসেবে, কিন্তু যিনি গোলকিপার কোচ তিনি অল্প বিস্তর হলেও করেছেন। মানে এমন নয় যে উনি একদম দারুণ অভিজ্ঞ, কিন্তু মোর দ্যান কুয়াদ্রাত, কুয়াদ্রাতে একদম জিরো এক্সপিরিয়েন্স, এটা ফ্যাক্ট। এটা নিয়ে কোনো তর্ক হতে পারে না, এটা মূর্খই তর্ক করতে পারে। আপনি বলতে পারেন ভবিষ্যতে কোয়াদ্রাত হয়তো দুর্দান্ত কোচ হয়ে যাবে, আমি ভবিষ্যৎ নিয়ে কথাই বলছি না। আমি যখন একটা একটা ক্রিটিক্যাল রোলে একটা লোককে হায়ার করব, অ্যান্ড আই এম লুকিং ফর এক্সপিরিয়েন্স, আই শুড হ্যাভ লুকড ফর এক্সপিরিয়েন্স, রাইট? আমি কোনো অভিজ্ঞতা ছাড়াই একটা ব্যক্তিকে একটা অভিজ্ঞ রোলে নিয়োগ করলাম। এটাই একটা আফসোস, বা আমাদের তরফে আফসোস, বা আমার তরফে তো আফসোস, আর যারা নিয়োগকর্তা তাদের তরফে মূর্খামি, চূড়ান্ত মূর্খামি। তো গোলকিপার কোচ কিন্তু অতটা আনারি আনারি আইটেম নয়, ওনার আছে কিছুটা অভিজ্ঞতা। তো আশা করি গৌরবকে খুব শীঘ্রই ওই গোলকিপার কোচের তত্ত্বাবধানে আনা হবে, এবং গোলকিপার কোচ হয়তো স্পেনে চলে গেছেন ছুটি কাটাতে। তো এইভাবে না ঠিক মানে সার্কাস টাইপ মডেলের ঠিক ক্লাব চলে না, যে কোচ তাকে আসতে হবে, কলকাতায় থাকতে হবে। মানে ধরুন আমরা যারা বিদেশে চাকরি করি, হয়তো আমরা হয়তো বিভিন্ন ব্যক্তিগত কাজে হয়তো কলকাতায় যাই, কিন্তু এমন নয় যে মানে সারাটা বছর কলকাতায় থাকি আর বিদেশ থেকে অর্থ উপার্জন করি, তা নয়। মানে আপনার ওয়ার্ক লোকেশন আপনাকে থাকতেই হবে। তো এটা খুবই আফসোসের ব্যাপার যে ইস্টবেঙ্গলের যে কোচ কুয়াদ্রাত, তিনি যে কোনো অজুহাতে দেশে চলে যান। আমার তো মাঝে মধ্যে মনে হয় উনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, মানে কলকাতায় উনি মাঝে মধ্যে একটা বিজনেস ট্রিপে আসছেন, আর বেসিক্যালি হি ইজ ওয়ার্কিং আউট অফ স্পেন।
তো জিরো এক্সপিরিয়েন্স বাদ দিন, ধরলাম উনি একজন নভিস কোচ, হ্যাঁ, একদম মানে ইনএক্সপিরিয়েন্সড ফ্রেশার। তো হি শুড বি অ্যাট দ্য হটস্পট, ওনার কলকাতায় থাকা দরকার। ধরে এখন আরএফডিএল এ ম্যাচ হচ্ছে, কিছু ভালো ছেলে আছে, কিছু অপদার্থ ছেলে আছে আরএফডিএল স্কোয়াডে। তো যারা ভালো ছেলে আছে তাদের তো সাহায্য করা দরকার ওনার, অপদার্থদের তো অবশ্যই। উনি কোথায় বসে আছেন? এইভাবে ঠিক কোচিং হয় না। একেই তো আপনার অভিজ্ঞতা নেই, তারপর আপনি বসে আছেন শুধু স্পেনে, ম্যাক্সিমাম টাইম ওখানেই থাকেন। কোনো যে কোনো অছিলায় আপনি স্পেনে চলে যান, এবং আপনি শুধু নিজেই যান না, আপনি একটা মাস ছুটি ডিক্লেয়ার করে দেন। এবার ছোটোবেলায় স্কুলে হতো আমার, বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে আজকে ভালো লাগছে না, স্কুল ছুটি হয়ে গেল। সেসব স্কুল ঠুলে সম্ভব, কিন্তু একটা সিনিয়র টিম চলছে, দুমদাম ছুটি হয়ে যাচ্ছে, দুমদাম ছুটি হয়ে যাচ্ছে। যে কি প্রশ্ন, আরও প্রশ্ন। আরেক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান, তার বয়স হয়তো খুব একটা বেশি নয়, এই কিছুদিন পূর্বে, তখন আমি কলকাতায়, আমাকে টুইটারে একটা ডাইরেক্ট মেসেজ করে বলছে, দাদা প্রশ্ন করে কি হবে? শুনে একটু অবাক হলাম, কিঞ্চিত চমকেও গেলাম। বলছে, দাদা প্রশ্ন করে কি হবে? এই তো দেখো না, মানে ফ্যান ক্লাব, ইস্টবেঙ্গলের যে ফ্যান ক্লাবরা রয়েছে, এরা কিচ্ছু বোঝে না, এরা মানে হাওয়ায় ভাসে, হাওয়ায় কথা বলে। মানে আমি প্রশ্ন করে, আমি বিষ্ণু সম্পর্কে বা কোয়াদ্রাস সম্পর্কে, বিনো সম্পর্কে প্রশ্ন করে করবোটা কি? আমি বললাম, একটা গণতন্ত্রে তোমার অধিকার ওই একটা ভোট, তার বেশি নয়। কিন্তু সবাই যদি ভাবে আমি ভোট দিয়ে কি হবে, তাহলে তো বেসিক্যালি ডেমোক্রেসি ইজ ফার্স্ট মিনিংলেস। আর তুমি কেন প্রশ্ন করবে না? প্রথমে তো তুমি, তারপর তুমি একজন ফ্যান। তুমি তো ফ্যান হয়ে জন্মাওনি, প্রথমে তুমি একটা ব্যক্তি হয়ে জন্মেছো, তারপর তুমি ফ্যান হয়েছো। আমরা বলি সিন্স বার্থ, এটা ভুল কথা। মানে আপনার তো জ্ঞান হওয়ার পর আপনি না হয় ইস্টবেঙ্গলের ফ্যান হয়েছেন বা মোহনবাগানের ফ্যান হয়েছেন। সিন্স চাইল্ডহুড বলা যেতে পারে, নট সিন্স বার্থ। আপনার মধ্যে প্রথমে একটা সচেতনতা এসছে, একটা জ্ঞান হয়েছে, তারপর আপনি ইস্টবেঙ্গলকে গ্রহণ করেছেন। আপনার চোখের সামনে দেখছেন লাল হলুদ, আপনি ইস্টবেঙ্গলকে গ্রহণ করেছেন। তো আগে তো আপনি ব্যক্তি, তারপর তো ইস্টবেঙ্গল ক্লাব। তো আপনি প্রশ্ন না করলে আপনি তো ব্যক্তি হিসেবে কোনোদিন বড় হতে পারবেন না। এবার আপনার প্রশ্ন লোকে শুনছে কি শুনছে না সেটা অন্য ব্যাপার, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনাকে প্রশ্ন করেই যেতে হবে, শালীনতা বজায় রেখে প্রশ্ন করে যেতে হবে। তো এখন ইদানিং দেখছি বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান, যেহেতু আমি ধরুন কলকাতায় গিয়েছিলাম, তো কিছু কিছু ভিডিও বা অডিওতে হয়তো আমি বলেছি যে আমি এই মুহূর্তে কলকাতায় রয়েছি কিছুদিনের জন্য। তো কেউ কেউ আবার লিখছে দেখছি যে তুমি বেশি কোচিং জানো, তুমি কলকাতায় এসে মানে কোচিং করাচ্ছ না কেন? মানে কি অবস্থা দাঁড়িয়েছে এখন ইস্টবেঙ্গলের, যে শুধু শূন্য অভিজ্ঞ একটা কোচকে তো নিয়ে এসে তো রক্ষে নেই। মানে এখন বলছে যে বিদেশে বসবাসকারী বা কর্মরত বিভিন্ন পেশায় সমস্ত বাঙালি চলে আসুক, যারা কোচিং নিন্দা করছে সবাই চলে আসুক। মানে সে যে কোনো পেশাতেই হোক, সে সে প্রফেসর হোক, সে সায়েন্টিস্ট হোক, সে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যে কোনো পেশাতেই হোক, ইকোনমিস্ট হোক, সে কলকাতায় চলে আসুক। আগে তো আপনি একটা কোচকে নিন। আর কেন এদের এই ক্ষোভ না, তার তার কারণ এই যে বিদেশে বসবাসকারী বিভিন্ন ইস্টবেঙ্গল ফ্যান রয়েছে, তারা প্রশ্ন করতে শুরু করছে। তার কারণ হচ্ছে তারা এমন পরিবেশে রয়েছে যেখানে ধরুন প্রশ্ন করাটাকে এনকারেজ করা হয়। মানে যে কোনো ডেমোক্রেসিতে হওয়া উচিত। এই মুহূর্তে যদি আপনার আশপাশে, আপনি ধরুন ভারতে রয়েছেন এবং আপনার আশপাশে প্রশ্ন করা একটা পরিমণ্ডল নেই, তো সেটা খুবই দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমার মনে হয় না এতটাও খারাপ রয়েছে, কারণ আমি ঘন ঘন কলকাতায় যাতায়াত করি। অন্তত কলকাতাতে তো সেরকম পরিবেশ নেই যে আপনি প্রশ্ন করতে পারছেন না। জানি না মানে ইউপি বিহারে কি অবস্থা, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আপনি এখনও প্রশ্ন করতে পারেন, সেই অধিকার রয়েছে। আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে পারেন, আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে পারেন, শালীনতা বজায় রেখে। আপনি ধরুন গালমন্দ করলেন, আপনি মোদিকে গালমন্দ করলেন, আপনি দিদিকে গালমন্দ করলেন, তাহলে আপনি মুশকিলে পড়তে পারেন, এবং সেটা কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি এমন না, ধরুন আপনি একটা ইউরোপের একটা উন্নত দেশে এসে এখানকার প্রেসিডেন্টকে যাতা বললেন, সেই দেশের প্রেসিডেন্টকে বা প্রাইম মিনিস্টারকে একদম মানে খিস্তি খেউর করলেন, সেখানে আপনি মুশকিলে পড়বেন। বা আপনি আমেরিকায় রয়েছেন, আপনি আমেরিকার প্রেসিডেন্টকে
প্রশ্ন করতেই পারেন। আপনি ডকুমেন্টারি আপনি দেখবেন প্রচুর কনস্পিরেসি ডকুমেন্টারি থাকে উইচ ইজ অ্যান্টাই এস্টাবলিশমেন্ট। অনেকে প্রশ্ন করে, কিন্তু আপনি যদি গালমন্দ করেন সেটা মনে হয় না কোনো ডেমোক্রেসিতে সেটা অ্যালাউড, মানে একদম কাঁচা খিস্তি খেউল। তো প্রশ্ন করা যেতেই পারে। তো সেই জন্য আমি এবং দেখে ভালো লাগছে যে সেই ছেলেটা এখন কিন্তু অনেক প্রশ্ন করছে এবং প্রশ্ন করা কেন ভালো, যেমন ধরুন আমার আপাতত কলকাতা কাজটা সাঙ্গ করে আমি ব্যাক টু দ্য কান্ট্রি ওয়ার আই এম ওয়ার্কিং রাইট নাও। তো গতকাল একটা জন্মদিনে একটা নেমন্তন্ন ছিল বাঙালি একটা পরিবারের, সুপরিচিত। তো সেখানে গেছি, তো সেখানে গিয়ে মানে গান টান হচ্ছে, একজন ওরা ভাড়া করে নিয়ে এসছে যারা যারা জন্মদিন পালন করছে, জার্মানি একটা শহর থেকে একটা একটা মালালি একটা ছেলেকে ধরে নিয়ে এসছে, ওরা গান টান করছে। তো আমি গানের বিষয়ে যাচ্ছি না, কেন বিষয়টা গান নিয়ে নয়। তা আমি দূরে বসে শুনছি, মানে গান টান হচ্ছে, শেষের দিকে নাচ টাচও হয়েছে, খাওয়া দাওয়া তো ছিলই। তো আমি আহ, টেবিলে বসে আছি, টেবিলে আমার পাশে রয়েছে একজন মানে মহিলা, যিনি রান্না নিয়ে বেশ এখন এই মুহূর্তে সিরিয়াস, মানে এখানে যে দুর্গা পুজো হয়েছে সেই সময় সে রান্না ঠান্নার দায়িত্বে ছিল একাধিক দিন, এবং বিভিন্ন যে অনুষ্ঠান টনুষ্ঠান হয় সেখানেও সে রান্না নিয়ে আসে। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম মানে তার রান্নাটাকে সে কমার্শিয়ালাইজ করেছে কিনা, ব্যাপারটাকে লাইসেন্স নিয়েছে কিনা। সে শুনলাম করেছে, দেখে ভালো লাগছে যে ব্যাপারটাকে আর অ্যামেচার পর্যায়ে রাখেনি, সে বিভিন্ন অ্যাপ্রুভালস নিয়েছে, লাইসেন্স নিয়েছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে যখন ফুড ইন্সপেকশন এসছে তখন মানে কী ধরনের প্রশ্ন করেছে। তো উনি বলছিলেন যে ওরা এক্সপায়ারি ডেট নিয়ে প্রশ্ন করেছে। আমি বললাম যেমন, একটা উদাহরণ জানার চেষ্টা করলাম। বলছি ঘিয়ের এক্সপায়ারি ডেট, কেন উনি বিভিন্ন খাদ্য রান্নার জন্য বা বাঙালি খাদ্য উনি নিজে ঘি তৈরি করে নেন, বাঙালি ঘি। কেননা যে ঘি জিনিসটা মানে ঘি কিন্তু বাঙালি যে গাওয়া ঘি সেটা কিন্তু ভারতেও আপনি সব জায়গায় চট করে পাবেন না। আপনি ভারতের আমি একাধিক শহরে থেকেছি কর্মসূত্রে, আপনি কিন্তু চট করে বাঙালি ঘিটা যেটা পিওর বাঙালি গাওয়া ঘি, একটুখানি মানে একটু আঠা আঠা জাতীয়, একটুখানি একটু থিক ডেন্স, ওটা আপনি পাবেন না, কেন দক্ষিণ টক্ষিণে ওরা পাতলা ঘি খায়। আপনি বিদেশেও চট করে পাবেন না গাওয়া ঘি। কিন্তু গাওয়া ঘি কিন্তু এখন আবার শুরু করেছে, মানে ইউরোপের একাধিক দেশে ওরা আবার মানে বুঝতে পেরেছে যে যারা আফটার দ্য ভেগান থিং দে, মানে ভেগান অবশ্য ঘি বাদ, ভুল বললাম, যে মানে ওরা বুঝতে পেরেছে ঘিয়ের একটা একটা মূল্য রয়েছে একটা, ওরা এখন তাই কিন্তু ইউরোপিয়ান আবার ঘিটি খাচ্ছে, আমেরিকাতেও খাচ্ছে আমি যতদূর জানি। তো উনি বললেন যে এই ঘিয়ের এক্সপায়ারি ডেট নিয়ে ওদের একটা প্রশ্ন ছিল যে অডিট টিমে। তাই বললেন তো আপনি তাহলে কতদিনে একটা এক্সপায়ারি ডেট দিলেন? বলে আমি একটা সার্টেন মান্থ দিলাম। আমি বলছি না মানে কত ফিগার, ধরিন ধরিন এক্স মান্থ। তা আমি বললাম যে মানে হোয়াই এক্স মান্থ? বলছে না মানে ঘি তো ওরকমই হয়। আমি বললাম আপনার মানে ভিত্তিটা কি, মানে হোয়াটস দ্য সোর্স অফ ট্রুথ? ওইটা এক্স প্লাস ওয়ান নয় কেন, এক্স মাইনাস ওয়ান নয় কেন? তা বলছে আর সেটা তো আমি জানি না। এরকমই মানে আপনি ধরুন মানে উন্নত দেশে রয়েছেন মানে যে উন্নত দেশে প্রত্যেকটা ব্যক্তি আপনার থেকে বেশি জানে তা কিন্তু নয়। এটা এতটা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগবেন না। তা আমি ওনাকে একটা সলিউশন দিয়ে দিলাম, মানে কিভাবে উনি ব্যাপারটাকে ট্যাকেল করতে পারেন, মানে এভিডেন্স দিতে পারেন। তেমন নয় যে আমি ঘি নিয়ে কাজ করেছি, কিন্তু এটা একটা প্যারালাল ফিল্ড। মানে আপনি ধরুন কোনো একটা ফিল্ডে কাজ করেছেন, অন্য একটা ফিল্ডও কিন্তু অনেকটাই সেই নলেজটা স্কেলেবল বা ট্রান্সফারেবল। তো ওনাকে আমি একটা লজিক দিয়ে দিলাম। আমি বললাম কিছু একটা লজিক নিয়ে এগোতে হয়। এবং এটা ভেবে অবাক লাগলো যে যারা ধরুন প্রশ্ন করেছিল ফুড ইন্সপেক্টররা, তারা একটা জায়গায় গিয়ে প্রশ্ন করা থামিয়ে দিল, যেটা ঠিক নয়। কেননা আপনি পুরো ব্যাপারটাকে ক্লোজ করলেন না। তো এই জন্যই বলা যে প্রশ্ন করা ভীষণই দরকার। যেমন দেখুন এই মুহূর্তে ইস্টবেঙ্গল একাধিক অল্প বয়সী ছেলেকে নিচ্ছে। একটা গতকালই দেখলাম একটা 20 বছর বয়স্ক একটা সাইড ব্যাককে নিচ্ছে ইস্টবেঙ্গল। সে বোধহয় মূলত লেফট ব্যাক, কিন্তু আমি দেখলাম হায়দ্রাবাদের হয়ে সে রাইট ব্যাক পজিশনে খেলেছে। আমি হায়দ্রাবাদের খেলাগুলো দেখিনি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এই ছেলেটা কেমন দাদা, ওই ছেলেটা কেমন। যবে থেকে তারা দেখেছে যে আমার বলা বা আমার মতন আরও কিছু ইস্টবেঙ্গল ফ্যানের বলা কিছু প্লেয়ার হিট করেছে, যেমন শ্যামল বেসরা, তন্ময় দাস, দেবজিৎ রয়, এদের নিয়ে আমি প্রথম বা আমার চেনা মুষ্টিমেয় কিছু ফ্যানই আগে আলোচনা করছে। তারপর থেকে কিছু কিছু ফ্যানের মনে হয়েছে যে আমি হয়তো সব জানি।
এমন নয়, জানার চেষ্টা করি। আমি তো ঠিকুজি গোষ্ঠী দেখি না। তো এই ধরনের যখন প্রশ্ন আসে যা এই প্লেয়ারটা কেমন, ওই প্লেয়ারটা কেমন, বেশিরভাগ ক্ষেত্রে বলে আমি জানি না। তার কারণ আমাকে জানতে গেলে তার খেলাটা একটু ভালো করে দেখতে হবে। ধরুন আমি যখন ধরুন আমান, রোশাল, বিষ্ণু এদের ঘোরতর টেকনিক্যাল নিন্দে করি, আমি এই জন্য নিন্দেটা করি যে আমি কিন্তু ওদের খেলাটা ভালো করে দেখে তারপরেই নিন্দেটা করি। এবং আমি যখন নিন্দেটা করি, আমি এইটা ভেবে নিন্দে করি যে ওদের যে খেলাটা আছে সেই খেলা দিয়ে ওরা কিন্তু একটা লেসার লেভেল, ধরুন কলকাতা ফুটবল লিগ বা আরএফটিএল হয়তো সুপার হিট হতে পারে, নট অ্যাট আইএসএল লেভেল। এবং আপনারা দেখতে পেরেছেন যে বিষ্ণুকে নিয়ে কিন্তু এখন কোচ কোয়াদ্রাত ভীষণ বিব্রত। তুলে তো নিয়েছেন, প্রমোশন করে ফেলেছেন, কেন করেছেন সে আমি আগের অডিওতে বলেছি, বিভিন্ন কারণ হতে পারে। এখন মানে না গিলতে পারছেন না ফেলতে পারছেন বিষ্ণুকে, সেই জন্য কী করছে কোয়াদ্রাত, বিষ্ণুকে নামিয়ে দিচ্ছে যাতে পাবলিকরা গালাগাল দিতে পারে যে বিষ্ণুকে নামালে না সেই জন্য ম্যাচটা হারলাম। কিন্তু আবার বিষ্ণুকে 45 মিনিটে বেশি রাখতেও ভরসা পাচ্ছে না, কেননা 90 মিনিট রাখলে বা ধরুন 80 মিনিট রাখলো তখন পাবলিক আবার গালাগাল দেবে। এতক্ষণ বিষ্ণুকে রাখলে তো উনি একটা চেক মার্ক করছেন। মানে এখন দেখবেন যে কোনো ভালো টয়লেটে বা ওয়াশরুমে, অফিসে একটা চেক মার্ক থাকে, মানে ম্যাথর বা যে সুইপার, সে এসে না টিক মেরে যায়, নীল কালি দিয়ে টিক মেরে যায় যে আমি এই কলটা পরিষ্কার করেছি, আমি ইউরিনালটা পরিষ্কার করেছি, টিক মার্ক। আমি যেখানে মলমূত্র মল ত্যাগ করা হয় সেটা পরিষ্কার করেছি করে চেক মার্ক করে। তো ও এখন এই কাজটাই করছে, আমি বিষ্ণুকে নামাচ্ছি আবার আমি বিষ্ণুকে তুলেও নিচ্ছি, এই কাজটা করে যাচ্ছে কোয়াদ্রাত। তো এটাই বলার ছিল যে এবং সেই জন্য আপনি দেখবেন যে এখন যে সাইড ব্যাক টাইড ব্যাক নিচ্ছে তাদের নিয়ে আমি খুব একটা মন্তব্য করছি না, এখানে নয়। আমি বলেছি কি এখানে আমি জাস্ট আমার কিছু অডিও আপলোড করি, কেননা সব কিছু লেখাটা সম্ভব নয়, অনেক সময় সাপেক্ষ। এটা এখন আমি জাস্ট একটা ধরলাম, ধরে একটা রেকর্ড করে নিলাম, লিখতে গেলে অনেকটা সময়ও চলে যায়। তো আমি বেশিরভাগ প্লেয়ারের ক্ষেত্রে দেখবেন আমি বলছি হ্যাঁ করে কাটিয়ে দিচ্ছি। তখন আমি তাদের খেলাটা দেখিনি, তার খেলাটা না দেখে আমি কোনো মন্তব্য করি না। যখন আমি বলেছি দেবজিৎ রয় ভালো, নিশ্চয়ই তার কারণটা আমি দেখেই বলেছি। বা যখন আমি বলেছি যে ডেভিডকে দিয়ে আপনি আর যাই করুন আপনি নাম্বার 9 পাবেন না, আপনি হয়তো একটা উইং হাফ হিসেবে ওকে তৈরি করতে পারেন, বাট নট অ্যাজ এ নাম্বার 9। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমি যতজন ছেলেকে দেখেছি, সে আই লিগ বলুন বা আইএসএলে অল্প বয়সী ছেলে, তাদের মধ্যে একমাত্র আমার দেবজিৎ রয়কে দেখে মনে হয়েছে এই ছেলেটার মধ্যে মেন স্কিল সেটগুলো আছে যেটা একটা নাম্বার 9-এর হওয়া দরকার, একটা হায়ার লেভেল, নট একটা লোয়ার লেভেল। আপনি এটা বোঝার চেষ্টা করুন, কেউ গোল করছে মানে সে নাম্বার 9 নয়। নাম্বার 9 হয়তো একদিন গোল করলো না, কিন্তু তাকে কিন্তু নাম্বার 9-এর সব কাজটা করে যেতে হবে। সেটা যে কোনোভাবেই হোক, দেবজিৎ রায়ের মধ্যে স্কিল সেটটা আছে, আমি কোত্থেকে আছে আমি জানি না। নিশ্চয়ই ও ধরুন ধূপগুড়িতে যেখানে উত্তরবঙ্গে বড় হয়েছে, তো সেখানকার কোনো স্থানীয় কোচ ওকে শিখিয়েছে ব্যাপারটা। যেমন শ্যামল বেসরাকে নিয়ে যে ব্যক্তি, একদম আমি শুরুতে শুরু করেছিলাম এই অডিওটা, যে আমেরিকান কন্টিনেন্ট একটা দেশে রয়েছে এই মুহূর্তে, উনি বলেছিলেন যে শ্যামল বেসরা পান্ডুয়া একাডেমিতে, জেনে খুব ভালো লাগছে, ওখানে একটা দুর্দান্ত একাডেমি আছে। তো ওরা কিন্তু তৎক্ষণাৎ বলেছে না না না, সেরকম কোনো একাডেমি ওই অর্থে একাডেমি নয়, নাম হচ্ছে একাডেমি, বেসিক্যালি পাতি একটা কোচিং ক্যাম্প। আর খোলা মাঠ, লাল মাঠ, ঘাসও নেই সেখানে, সেখানে এরা খেলা শেখে। এবং যে কোনোভাবেই হোক এর কোচ হয়তো ভালো ছিল, তাই এই খেলাটা শিখতে পেরেছে। কেন আপনি ধরুন একটা স্কুল রয়েছে, আপনি একটা দারুণ একটা লাক্সারিয়াস স্কুল, এসি স্কুল, সেন্ট্রালাইজড এসি, আপনাকে হয়তো দারুণ ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার হায়েস্ট কোয়ালিটি দিচ্ছে, কোচ ধরুন মানে বা টিচার ধরুন খাজা, সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে খাজামাল বেরোবে। ওই আপনার সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশন স্কুল থেকে কিন্তু খাজামাল বেরোবে। কিন্তু আপনার ধরুন একটা জাস্ট ফ্যান চলছে, ঢাং ঢাং করে ফ্যান চলছে, জানলা রয়েছে বড় বড়, গরম, সেখানে যদি টিচারটা আপনার ভালো থাকে সেখান থেকে কিন্তু ভালো ভালো স্টুডেন্ট বেরোবে। তো সেটাই বলার ছিল যে দেবজিৎ রায় বা শ্যামল বেসরা একদম বেস ক্রুড ফেসিলিটি থেকে বেরিয়েছে অ্যাজ ওয়েল এডুকেটেড গাইজ। তন্ময় দাস সাইয়ের ফেসিলিটি একটু মিডিয়কার, বাট নট অ্যাজ এলিমেন্টারি অর ক্রুড, যেটা শ্যামলের ক্ষেত্রে প্রযোজ্য বা দেবজিৎ রায়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো দেবজিৎ রায়ের মতন যদি আমরা ছেলে খুঁজে পাই বাংলার বিভিন্ন ক্যাম্প থেকে, অন্তত আর একটা যদি পাই তাহলে খুব ভালো হয়। কেননা আরেকটা ছেলেকে আমরা নেওয়া হয়েছে কার্তিক বলে, কার্তিক ওরাও। তো ছেলেটা নেওয়ার পর
আমি যেখানে লেখালেখি করি ওখানে একটা মেডিকেল স্টুডেন্ট আছে, যাই হোক এখন ফাইনাল ইয়ারে না, ওর কাছাকাছি হবে, ভালো একটা মেডিকেল, কলকাতা একটা নামি মেডিকেল কলেজে পড়ছে। ও একটুখানি ঠোঁট কাটে অ্যান্টি এস্টাবলিশমেন্ট করছে। তো বলেছিল দাদা এর সঙ্গে না আমি কল্যাণীতে খেলেছি, এর একটু সমস্যা আছে, মানে খুব জোরে দৌড়ায় কিন্তু মস্তিষ্কটা অত জোরে দৌড়ায় না। তাই বললাম দুটো কারণ হতে পারে। ওকে আমি তখন বলেছিলাম যে হয় শিক্ষার অভাব, নয় একদম মানে মস্তিষ্কের খামতি। তাই বলেছি একটু খেলাটা দেখে দেখে বলবো। তো ওর প্রথম ম্যাচে ওকে নামানো হয়েছিল সেকেন্ড হাফে। দ্বিতীয় ম্যাচে ও ছিল হয়তো না, প্রথম থেকেই ছিল, এই ভুলে গেলাম আমি, যে একটা অদ্ভুত দুটো বাজে বাজে হলুদ কার্ড খেলো। আর যে ম্যাচটা ওকে দেখলাম সে ম্যাচটাতে কেমন যেন ওকে দেখে মনে হলো যে ওকে জোর করে নামানো হয়েছে নাম্বার 9 হিসেবে, মানে তাগিদ নেই। মানে ধরুন দেবজিৎ রয়ের ক্ষেত্রে কী আছে, সেটা নট অনলি ওয়েল এডুকেটেড, ইজ ওয়েল মোটিভেটেড টু স্কোর গোলস অ্যান্ড টু বি ইন অ্যাকশন অল থ্রু আউট দ্য ম্যাচ। সারাক্ষণ খেলার মধ্যে থাকতে ভালোবাসে, কিন্তু এই ছেলেটার ক্ষেত্রে এখানে কেউ একটা জোর করে নামিয়ে দিয়েছে মনে হলো। তো আমি আরও ভালো করে দেখে তারপর বলবো যে একে দিয়ে ঠিক চলবে কি চলবে না। তো ঘটনা হচ্ছে আমাদের কিন্তু আরেকটা দেবজিৎ রায়ের মতো একটা ছেলেকে খুঁজে আনতে হবে যদি একটা স্ট্রাইকার তৈরি করতে চাই ইন্ডিয়ার জন্য, ইস্টবেঙ্গলের জন্য তো অবশ্যই, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য। তো এই কথাটাই বলা যে বিভিন্ন ব্যাপারে আপনার প্রশ্ন করতে কখনো পিছপা হবেন না। আর আমি যেখানে লেখালেখি করি সেখানে তো অবশ্যই করবেন, কেননা আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেউ যদি অশালীন আচরণ করে আমি সাথে সাথে তাকে ব্লক করে দিই। মানে আমার যে টুইটার ফোরাম রয়েছে সেখানে শয়ে শয়ে ইস্টবেঙ্গল ফ্যান ব্লকড আছে, জাস্ট বিকজ দে ডিডন্ট ফলো দ্য ডিসেন্সি অর ডেকোরাম ওয়াইল এনগেজিং ইন এ ডিবেট। আপনি যদি একটা ভদ্র পরিবেশ, একটা কফি হাউসে থাকেন, ফিজিক্যালি শারীরিকভাবে উপস্থিত থাকেন, সেখানে নিশ্চয়ই আপনি একটা শালীনতা বজায় রেখে তর্ক বিতর্ক করেন। আপনি ধরুন একটা পলিটিক্যাল ডিসকোর্স হলে আপনি সিপিএমের সাপোর্টার হতে পারেন, তৃণমূলের হতে পারেন, বিজেপির হতে পারেন, নিশ্চয়ই সেখানে আপনি খিস্তিঘর করেন না। যদি করেন তো আপনি ভদ্র সমাজের পক্ষে উপযুক্ত নন, অ্যাটলিস্ট নট ইন রিয়েল লাইফ। ডিজিটাল আপনি যা ইচ্ছা করুন, কিন্তু আমি চাই ডিজিটাল লাইফটাকে অ্যাটলিস্ট উইথ রিগার্ড টু ইস্ট বেঙ্গল ওটার মধ্যে একটা শালীনতা রাখতে, so that it's not too different from the real life debate and discourses. তো এটুকুই বলার ছিল, প্রশ্ন করতে থাকুন। আর উল্টোপাল্টা কমেন্ট করলে আপনি ব্লকড হয়ে যাবেন, সে আপনি আমার টুইটার ফোরাম হোক বা এই অডিও মানে যেখানে আমি আপলোড করি এই অডিও কন্টেন্ট। ভালো থাকবেন সকলে।